হ্যালো বন্ধুরা, আজ আমি স্কুইড গেম সিজন 2 এর প্রথম এবং দ্বিতীয় পর্ব সম্পর্কে এক্সপ্লেন করব। যদি আপনি প্রথম সিজন না দেখে থাকেন বা কিছু বিস্তারিত ভুলে যান, তাহলে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব প্রথম সিজনের রিক্যাপ ভিডিওটি দেখে আসতে, যেটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে চলে যাই। সিরিজের শুরুতে জিহুন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্লেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু প্লেনে ওঠার আগে সে বিজনেস কার্ডে থাকা নম্বরে কল করার সিদ্ধান্ত নেয়। অপর প্রান্তে থাকা ব্যক্তি তাকে প্লেনে উঠতে এবং খেলা সম্পর্কে ভুলে যেতে আদেশ দেয়, তবে জিহুন অস্বীকার করে এবং খেলা বন্ধ করার প্রতিশ্রুতি দেয়। এরপর জিহুন ঘুরে দেখে যে তার শরীরে একটি ট্র্যাকার বসানো হয়েছে। বিমানবন্দর ত্যাগ করার সময় ফ্রন্টম্যান তাকে কল করে এবং জানায় যে সে একটি বড় ভুল করতে চলেছে, যার জন্য সে পরবর্তীতে অনুতপ্ত হবে। জিহুন শপথ করে যে সে ফ্রন্টম্যানকে খুঁজে বের করবে। এরপর জিহুন একটি ট্যাক্সি নেয় এবং একটি দোকানে যায়। সেখান থেকে সে একটি ছুরি কিনে। তারপর সে একটি পাবলিক বাথরুমে প্রবেশ করে এবং তার কানের পেছনে থাকা ট্র্যাকারটি খুঁজে বের করে এবং সেটিকে সরিয়ে ফেলে। এটি দেখে মনে হচ্ছিল প্রথম সিজনের পর থেকে অভিনেতা শরীরের বেশ যত্ন নিয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা গোয়েন্দা জুনহোকে একটি হাসপাতালে দেখতে পাই, যে কয়েকদিন অজ্ঞান থাকার পর চেতনায় ফিরে আসে। তার মা তাকে সচেতন অবস্থায় দেখে অত্যন্ত খুশি হয়। জুনহো সুস্থ হওয়ার পর গল্পটি 2 বছর এগিয়ে যায়। জুনহো একটি স্কুটার চালককে হেলমেট ছাড়া চালানোর জন্য আটকায় এবং তাকে 20,000 ওয়ান জরিমানা করার সময় ওই গাড়ি চালকের প্রেমিকা জুনহোর সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, যাতে করে সে জরিমানা এড়াতে পারে। তখন সেই মেয়েটি জুনহোকে বলে, হেই সেক্সি, এটা পোস্ট করা যাবে, তোমার ইনস্টা আইডি কি? তার এই সমস্ত চেষ্টার পরেও জুনহো তাকে জরিমানা করে দেয়। এর কারণে ছেলেটি মেয়েটিকে ফেলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে জুনহোর প্রধান তাকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানায়। সে বলে, তুমি এখানে ট্রান্সফার নিয়ে এসেছো শুধু এই জন্য যে তোমাকে এইভাবে ব্যবহার করা হবে। তাদের খাবারের সময় প্রধান জুনহোকে মেজর ক্রাইম ইউনিটে ফিরে আসার জন্য অনুরোধ করে, তবে জুনহো এখনো তার উপর রাগান্বিত, কারণ তিনি স্কুইড গেম সম্পর্কে তার গল্প বিশ্বাস করতে চায়নি। কোনো বাস্তব প্রমাণ ছাড়া কেবল তার কাঁধে গুলি লেগে থাকার পর জুনহোর দাবিগুলো বাতিল করা হয়। তার ফোন সমুদ্রে ডুবে যাওয়ার কারণে সে তার সমস্ত ছবি ও ভিডিও হারায়। তখন প্রধান বলে, তুমি আমাদের অনুমতি ছাড়া বন্দুক নিয়ে যাও এবং কিছুদিন পর আমরা তোমাকে অর্ধমৃত অবস্থায় খুঁজে পাই। কিন্তু যখন আমরা শুনলাম তুমি জাগ্রত হয়েছো, তখন তোমার বরখাস্ত করার ব্যাপারে অনেক হট্টগোল শুরু হয়। তবুও আমি তোমাকে চাকরিতে রেখেছিলাম। জুনহো বলে, স্যার, আমি আপনাকে সম্মান জানাই। আমি আপনার প্রতি চিরকাল ঋণী থাকব। আপনি আমার কাছে চিরদিনের নায়ক। তখন প্রধান হেসে বলে, তুমি হাস্যকর, ছোট্ট একটা বাচ্চার মতো কথা বলছো। প্রধান জানতে চায় জুনহো কি সেই শুটারের মুখ মনে করতে পারে। তার ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে চেয়ে জুনহো তখন সেখানে মিথ্যা কথা বলে। সেই সন্ধ্যায় একটি তরুণ দম্পতি একটি মোটেল খুঁজছিল রাত কাটানোর জন্য। তারা একটি পরিত্যক্ত মোটেলে পৌঁছায়, কিন্তু খুব দ্রুত তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। মেয়েটি অন্য একটি জায়গায় যাওয়ার প্রস্তাব দেয়, যেটি তার মনে হয় বেশি মজার হবে, কিন্তু এই কথাটি তার প্রেমিকাকে রাগিয়ে তোলে। তার প্রেমিকা বলে ওঠে, তুমি এটা কিভাবে জানো? কে তোমাকে বলেছে? তখন মেয়েটি বলে ওঠে, তোমাকে জিজ্ঞেস করতে হবে নাকি, আমি জানি ব্যাস। ছেলেটি বলে, ও তাই, তুমি তাহলে মোটেলের বিশেষজ্ঞ। তুমি বলেছিলে তুমি পছন্দ করো যে আমি সবকিছুই জানি। তারা যখন মোটেল ছেড়ে চলে যায়, আমরা দেখি জিহুন তাদেরকে নজরদারির ক্যামেরার মাধ্যমে দেখছে। প্রকাশিত হয় যে জিহুন এই পরিত্যক্ত মোটেলে বসবাস করছে এবং সমাজ থেকে সে নিজেকে আড়াল করে ফেলেছে। হঠাৎ দরজায় ঘন্টা বাজে, কিন্তু ক্যামেরায় কাউকে দেখা যায় না। জিহুন আতঙ্কিত হয়ে তার বন্দুকটি তুলে নেয় এবং দরজা খোলার জন্য এগিয়ে যায়। একজন অচেনা ব্যক্তি দরজার নিচ দিয়ে একটি বিজনেস কার্ড ঢুকিয়ে দেয়। জিহুন বন্দুক তাক করে দরজা খোলে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে ফ্রন্টম্যান নিজে। ফ্রন্টম্যান তাকে তার বন্ধু সাংউ এবং কাংসের মাথা দেখায়, কিন্তু তা ছিল একটি দুঃস্বপ্ন। দরজার ঘন্টা আবারও বাজে এবং জিহুন ক্যামেরাগুলি পরীক্ষা করে। আমরা এখানে প্রথম সিজনের দেনাদারকে দেখতে পাই। অবাক করার বিষয় হলো, এই দেনাদার এখন জিহুনের হয়ে কাজ করছে এবং তাকে সাহায্য করছে সেই সেলসম্যানকে খুঁজে বের করতে, এবং এই লোকটি জিহুনের জন্য লোকদের নিয়োগ দেয়। তখন দেনাদার তাকে বলে, আসুন দেখি, আমরা 1 থেকে 4 নম্বর লাইনে সমস্ত সাবওয়ে স্টেশন পরীক্ষা করেছি। অনুসন্ধানের জন্য জিহুন তাকে আরো লোক নিয়োগ করতে নির্দেশ দেয় এবং একটি টাকা ভর্তি ব্যাগ দেয় অপারেশনের জন্য। তখন জিহুন ব্যাখ্যা করে যে 3 বছর আগে এই সময় তাকে গেমে খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, যার মানে খেলা আবার শুরু হতে চলেছে। শোনো, আমি শপথ করছি এই বছর আমি তাকে খুঁজে বের করব। লোকটি তার ভ্যানে উঠে তার দলের সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়, কারণ তাদের পুরো দলকে কাজে লাগাতে হবে। তার কিছু লোক যুক্তি দেয় যে পুরো বিষয়টি অবাস্তব শোনাচ্ছে, কিন্তু জিহুনের জন্য কাজ করা এই ঋণদাতা লোকটি উল্লেখ করে যে তার অনেক দেনাদার গত কয়েক বছরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।
হয়েছে। যদি তারা খুঁজে বের করতে না পারে যে আসলে কি ঘটেছে, তবে তার ব্যবসায় ক্ষতি হবে। শুধু ধন্যবাদ এই জন্য যে জিহুন আমার তার সমস্ত ঋণ পরিশোধ করেছে এবং তার কাছে আমাকে তার চাকরিতে রেখেছে, যার কারণে আমি আপনাদের পেমেন্ট দিতে পারছি। তার দলকে উদ্দীপ্ত করতে সেই লোকটি ঘোষণা করে যে জিহুন তাদের 1 বিলিয়ন ওন দেবে যদি কেউ ওই সেলসম্যানটিকে খুঁজে পায়। এই বিশাল পুরস্কার দ্রুত তাদের মনোভাব বদলে দেয় এবং তারা কাজটিকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। 1 বিলিয়ন বলেছেন, এখন আপনি তার কথা বিশ্বাস করতে চান তাই না? অবশেষে টাকা মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে। অন্যদিকে পরের দিন সকালে জুনহো তার অনুসন্ধান অব্যাহত রাখে। জুনহো একটি মাছ ধরার নৌকার ক্যাপ্টেনের সঙ্গে কাজ করছে সেই রহস্যময় দ্বীপটি খুঁজে বের করার জন্য, যা গেমের সঙ্গে যুক্ত। তারা ইতিমধ্যে প্রায় সব দ্বীপ খুঁজে ফেলেছে এবং আজ তারা আরো কয়েকটি দ্বীপ পরীক্ষা করার পরিকল্পনা করে। এই ক্যাপ্টেনই ছিলেন যিনি গুলিবিদ্ধ অবস্থায় জুনহোকে উদ্ধার করেছিলেন। অন্যদিকে জিহুনের হয়ে কাজ করা ঋণদাতা লোকটি নতুন নিয়োগপ্রাপ্তদের তাদের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেয় এবং বলে একজন ভালো পোশাক পরা ব্যক্তি যে একটি ব্রিফকেস নিয়ে চলাফেরা করে, যার মধ্যে প্রচুর টাকা এবং কোরিয়ান দোজি গেম খেলার কার্ড থাকে। বস ঘোষণা করেন যে যে কেউ তাকে খুঁজে পাবে তাকে 500 মিলিয়ন ওন বোনাস দেওয়া হবে। দলটি সাবওয়ে স্টেশনগুলিতে ছড়িয়ে পড়ে এবং নিয়মিত জিহুনের ফোনে রিপোর্ট পাঠাতে থাকে। তবে তাদের আচরণ বেশি মনোযোগ আকর্ষণ করতে শুরু করে যখন তারা পথচারীদের কাছে সেই সেলসম্যান সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে এবং এমনকি সেই সেলসম্যানটি কিভাবে খেলোয়াড়দেরকে নিয়োগ করে তা পুনরায় অভিনয় করে দেখায়। প্রতিটি স্যুট পরা ব্যক্তির ব্রিফকেস পরীক্ষা করতে থাকে। এই সময়ে জুনহো একটি দ্বীপের কাছে ডুব দেয় কিন্তু কিছুই খুঁজে পায় না। এটি আরেকটি ব্যর্থ প্রচেষ্টা হিসেবে দেখা যায় এবং সে আর ক্যাপ্টেন আবারও সিউলের পথে রওনা হয়। দিনের পর দিন জিহুন এবং জুনহো তাদের অনুসন্ধান চালিয়ে যায় এবং প্রতিটি দিন তাদের হতাশা বাড়াতে থাকে। শেষ পর্যন্ত জুনহো হাল ছাড়ার কথা বিবেচনা করে। সে মনে করে যে সে ক্যাপ্টেনের সময় নষ্ট করছে এবং আরো খারাপ বিষয় হলো তার কাছে ক্যাপ্টেনকে দেওয়ার মতো কোনো অর্থও নেই। অপরদিকে জিহুনের হয়ে কাজ করা ঋণ দেওয়া লোকটি এবং তার দল তাদের অগ্রগতির কথা আলোচনা করছিল। তখন তারা অবশেষে সেই সেলসম্যান মানুষকে কারোর সাথে খেলা খেলতে দেখে। তারা সঙ্গে সঙ্গে জিহুনকে জানায়। জিহুন তাদের নির্দেশ দেয় তাকে অনুসরণ করতে আর নিজে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। গেম খেলার সময় নতুন নিয়োগপ্রাপ্ত যে বিজনেস কার্ডটি পায় সে সেই নম্বরটির দিকে তাকিয়ে থাকে এবং তার পরবর্তী পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করে। এমন সময় তার ফোন বেজে ওঠে। এটি তার গর্ভবতী বান্ধবী জুনির ফোন, যে কিনা এখন ক্লিনিকে আছে, কিন্তু ছেলেটি সে ফোন রিসিভ করে না। দৃশ্য পরিবর্তনের সাথে সাথে দেখা যায় যে জুনির কাছেও একই ধরনের বিজনেস কার্ড রয়েছে। কয়েক মুহূর্ত পর জুনি একটি চমকপ্রদ সিদ্ধান্ত নেয় এবং সে ক্লিনিক ছেড়ে চলে যায়। এমনকি সে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও নেয় না যাতে করে সে খেলায় যোগ দিতে পারে। অন্যদিকে সেলসম্যান মানুষ প্রচুর পরিমাণ রুটি এবং স্ক্র্যাচ অফ লটারির টিকিট কেনে। অপরদিকে জিহুনের হয়ে কাজ করা ঋণদাতা লোকটি এবং তার দল তাকে অনুসরণ করে। তার প্রতিটি পদক্ষেপের রিপোর্ট জিহুনের কাছে পাঠায়। সেলসম্যান মানুষ পার্কে ঘুমিয়ে থাকা একজন গৃহহীন ব্যক্তির কাছে যায়। তাকে দুটি অপশন দেয়, একটি রুটির টুকরো অথবা একটি লটারি স্ক্র্যাচার। সে ব্যাখ্যা করে যে গৃহহীন ব্যক্তি কেবল একটি বেছে নিতে পারবে। গৃহহীন ব্যক্তি স্ক্র্যাচ কার্ডটি বেছে নেয় এবং আগ্রহের সাথে সেটি স্ক্র্যাচ করে, কিন্তু কোনো পুরস্কারই পায় না। সেলসম্যান মানুষ নিরুপায় থাকে এবং অন্য একজন গৃহহীন ব্যক্তির কাছে গিয়ে একই প্রস্তাব দেয়। প্রত্যেকবারই গৃহহীন ব্যক্তিরা স্ক্র্যাচ কার্ডটি বেছে নেয় কিন্তু কেউই পুরস্কার জিততে পারে না। অবশেষে সেলসম্যান মানুষ ব্যাগের ভিতর বাকি থাকা রুটিগুলো বের করে এবং বলে, আপনাদের সবাইকে আমি একটি করে সুযোগ দিয়েছিলাম কিন্তু আপনারা সবাই স্ক্র্যাচ কার্ডটি বেছে নিয়েছেন। এরপর আগের মাথায় সেলসম্যান সেই রুটিগুলোকে পা দিয়ে পিষতে থাকে। অপরদিকে গৃহহীন দর্শকরা হতবাক হয়ে এটি দেখতে থাকে। তার রাগ প্রকাশের পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং হাসে, যেন তার উপর থেকে একটি বোঝা কমেছে। আমার ধারণা এই ব্যক্তি গভীর মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছে। অন্যদিকে জিহুনকে দ্রুত গতির গাড়ি চালানোর জন্য পুলিশ গাড়ি থামিয়ে দেয়। তাদের মধ্যে থাকা পুলিশ অফিসার জুনহো এবং তার তরুণ সহকর্মী। জুনহো তার সহকর্মীকে কিভাবে নাগরিকদের সঙ্গে আচরণ করতে হয় তা শেখাচ্ছে এবং তাকে পরিস্থিতি সামলানোর নির্দেশ দিচ্ছে। অপরদিকে সেলসম্যান মানুষ একটি ট্যাক্সি ডাকে এবং সেখান থেকে চলে যায়। আর জিহুনের সাথে কাজ করা সে ঋণ দেওয়া লোকটি দলটিও আরেকটি ট্যাক্সি ডাকে এবং তাকে অনুসরণ করতে শুরু করে। তারা জিহুনকে নতুন অবস্থানের খবর জানায়। চালান কাটার পর জিহুন দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। জুনহো তার সহকর্মীর ফোন পরীক্ষা করে এবং আবিষ্কার করে যে গাড়ির চালক ছিল জিহুন। জুনহো বলে, জিহুন, আমি মনে করি তুমি আমাকে সাহায্য করতে পারো। আমি আমার ভাইকে খুঁজছি, তাকে ফিরিয়ে আনতে হবে। জিহুন উত্তর দেয়, তুমি কেন মনে করছো আমি তোমার বা অন্য কারো কাজে আসবো? অপরদিকে জিহুনের আসার অপেক্ষায় থাকা
ঋণ দেওয়া মানুষটা এবং তার সাথে থাকা লোক সেই সেলসম্যান মানুষের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সেলসম্যান সহজেই তাদের পরাজিত করে ফেলে। অপরদিকে স্টেশনে ফিরে জুনহো পুলিশ ডাটাবেস ব্যবহার করে জিহুনের পেছনের জীবন সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করে এবং সে আবিষ্কার করে যে জিহুনের গাড়িটি সানশাইন ক্যাপিটাল নামে একটি কোম্পানির নামে নিবন্ধিত। সে কোম্পানির ঠিকানা খুঁজে বের করে। অন্যদিকে জিহুন নির্ধারিত স্থানে পৌঁছায়, কিন্তু সেখানে তার দলকে অনুপস্থিত দেখতে পায়। যখন জিহুন এলাকা তল্লাশি করতে থাকে তখন সেলসম্যান নিঃশব্দে তাকে অনুসরণ করে। কিছুক্ষণ পরে সেলসম্যান ধরা পড়া লোকদের সাথে একটি মজার গেম খেলার প্রস্তাব দেয়, রক পেপার সিজার, যেটিতে হারলে তাদের একটি রাশিয়ান গেম খেলতে হবে। যে গেমটিতে মৃত্যুর সম্ভাবনা হলো 6টির মধ্যে 1 বার আর বেঁচে থাকার সম্ভাবনা হলো 6টির মধ্যে 5 বার। সেখানে তার আচরণ স্পষ্টভাবে মানসিক অস্বস্তি প্রকাশ করে। সে খেলা শুরু করে এবং সেখানে থাকা লোকদের খেলতে বাধ্য করে, যেখানে হারলে বন্দুকের মুখোমুখি হতে হয়। আর তখন সেলসম্যান ট্রিগার টিপে, কিন্তু বন্দুক খালি, তাই খেলা চালু থাকে। অবশ্য যখন সেলসম্যান সিলিন্ডার ঘোরায় তখন আমরা দেখতে পাই যে বন্দুকে ফাঁকা গুলি ব্যবহার করা হয়েছে। আমরা লক্ষ্য করিনি মনে করলেও আমরা তা ধরতে পেরেছি। এই লোকেরা ভয়ে কাঁপছিল। উত্তেজনা বাড়ানোর জন্য সেলসম্যান রিভলভারের 4টি গুলি ভরে, শুধু একটি চেম্বার ফাঁকা রাখে। লোকগুলা খেলা চালিয়ে যেতে বাধ্য হয়। অন্যদিকে বস বিপদ বুঝতে পেরে খেলায় নিয়ম ভেঙে তার দলের লোককে রক্ষা করার চেষ্টা করে এবং নিজেকে বলিদান দেয়। সেলসম্যান মানুষ তাকে অযোগ্য ঘোষণা করে এবং ঠান্ডা মেজাজে তার মাথায় গুলি করে দেয়। এরপর সেলসম্যান বাকি থাকা লোকের দিকে ঘুরে এবং তাকে অভিনন্দন জানায় এবং অবশেষে কথা বলার প্রস্তাব দেয়। অন্যদিকে জুনহো একটি ঠিকানা অনুসরণ করতে গিয়ে দেখতে পায় যে এটি মিটিং রুম ছিল। গুপ্তচর হয়ে সে ভিতরে ঢুকে এবং সেখানে সে একটি ম্যানিকেট দেখতে পায় যা স্যুট পরা এবং তার উপর একটি বিজনেস কার্ড লাগানো ছিল। তদন্ত করতে করতে মিটিং রুমে একজন কর্মচারী ফোনে কথা বলতে বলতে প্রবেশ করে। জুনহো তাকে শুনতে পায়, যেখানে সে তার বস সম্পর্কে কথা বলছিল এবং সেখানে বলা হচ্ছিল তাদের বস শেষবার সেলসম্যান মানুষকে দেখেছিল এবং দলের সদস্যদের অস্ত্র নিয়ে সেখানকার স্থানে জড়ো হওয়ার নির্দেশ দিচ্ছিল। কর্মচারী চলে যাওয়ার পর জুনহো তার অনুসন্ধান চালিয়ে যায় এবং কিছু ডকুমেন্ট পায়, যেগুলোর মধ্যে এই মিটিং রুমে জিহুন কোথায় লুকিয়ে আছে তার ঠিকানা লেখা ছিল। কিছুক্ষণ পর জিহুন মোটেলে ফিরে আসে এবং দেখতে পায় বাইরে সাইনবোর্ড এখনো জ্বলছে এবং সে সতর্কভাবে তার রুমে প্রবেশ করে। তখন সে দেখতে পায় সেলসম্যান মানুষ তার জন্য অপেক্ষা করছে। আসো, এইসব দেখো, তুমি আমাকে খুঁজতে এত পরিশ্রম করছো। জিহুন বলে, হ্যাঁ, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। ওহ, কেন? খেলা শুরু করতে আমন্ত্রণ জানানোর জন্য। সেলসম্যান ব্যাখ্যা করে যে সে কেবল একজন বার্তাবাহক, যার কাজ হলো আমন্ত্রণগুলো পৌঁছে দেওয়া। জিহুন তার নিয়োগকর্তার সাথে দেখা করার দাবি করে, কিন্তু সেলসম্যান তার বার্তা পৌঁছানোর প্রস্তাব দেয়। এটি এমন কিছু নয় যা আমি করতে পারি। তাদের কথোপকথনের সময় সেলসম্যান তার জীবনের গল্প প্রকাশ করে। ছোটবেলায় সে খেলার স্টাফ হিসেবে কাজ করত, একটি গোলাকৃত মুখোশ পরা, যাদের কাজ ছিল খেলা থেকে বাদ পড়া খেলোয়াড়দের দাহ করা। এইগুলা মানুষ নয়, তারা কেবল বর্জ্য। এদের কোনো কাজ নেই, এদের জীবনের কোনো মূল্য নেই। এমনটাই সে নিজেকে বলতেন বছরের পর বছর। সে কঠোর পরিশ্রম করত এবং তার দায়িত্ব অসাধারণ সাফল্য অর্জন করে। এক সময় সে পদোন্নতি পায় এবং তাকে একটি বন্দুক দেওয়া হয়। তখন তার মধ্যে ক্ষমতার অনুভূতি আসে। এটা এমন ছিল যেন কেউ প্রথমবারের মতো আমার অস্তিত্বকে স্বীকার করলো। একদিন তাকে এমন একজনকে মারার নির্দেশ দেওয়া হয় যে খেলার মধ্যে হেরে গিয়েছিল। লোকটি তার চেনা মনে হয়েছিল। অবশেষে সে জানতে পারে লোকটি তার নিজের বাবা। তবুও সেলসম্যান তাকে হত্যা করে ফেলে। আমি তাকে গুলি করলাম ঠিক তার কপালের মাঝখানে। তখনই সে বুঝতে পেরেছিল যে সে এই কাজে পুরোপুরি মানানসই। সেলসম্যান মানুষ বলে, এটা আমাকে বোঝায় যে আমার মধ্যে কিছু একটা ঠিক নেই। জিহুন ঠান্ডা মেজাজে সেলসম্যানকে বলে যে সে তার মালিকের অনুগত একটি কুকুর ছাড়াই কিছুই না। এদিকে জুনহো মোটেলের বাইরে পৌঁছায় এবং তার গাড়ি পার্ক করে। দূর থেকে পর্যবেক্ষণ করতে থাকে। তুমি মনে করো কেবল খেলা জেতার জন্য তুমি হঠাৎ করে বিশেষ কেউ হয়ে গেছো? সেটাই কি তুমি বিশ্বাস করো? অবশেষে সেলসম্যান সেখানে জিনহুকে রাশিয়ান খেলার আমন্ত্রণ জানায়। রাশিয়ান খেলাকে আরো রোমাঞ্চকর করার জন্য সেলসম্যান প্রস্তাব করে যে তারা প্রতি রাউন্ডে সিলিন্ডার না ঘুরিয়ে ট্রিগার টানবে, যার মানে হলো 6টি চেষ্টার মধ্যে একটি গুলি অবশ্যই ছুটবে। জিহুন সম্মত হয় এবং খেলা শুরু হয়। প্রথমে জিহুন ট্রিগার টানে, খালি চেম্বার। এরপর সেলসম্যানের পালা, আবারও খালি চেম্বার। তারা দুইজন আরো একবার করে পালা নেয়, যার ফলে কেবল 2টি চেম্বার বাকি থাকে এবং এখন গুলি ছোটা বা না ছোটা 50-50 সম্ভাবনা। সেলসম্যান মানুষ কল্পনা করতে থাকে যে জিহুন হয়তো বন্দুকটি তার দিকে তাক করে ট্রিগার টানতে পারে এবং খেলা এখানে শেষ করতে পারে। সেলসম্যান বলে, কে কেয়ার করে নিয়ম নিয়ে? আমি শুধু এই এইচকে লক্ষ্য করে কয়েকবার ট্রিগার টেনে তার কুৎসিত মুখে উড়িয়ে দেব। তুমি যদি সেই ব্যক্তির সাথে দেখা করতে চাও যার কথা তুমি আগে বলেছিলে, চাবি এখানে আমার পকেটে আছে। তোমার শুধু আমাকে এই বন্দুক দিয়ে গুলি করতে হবে, তারপর চাবি তোমার। তবে যদি তাই করো
আমাকে একটি কথা স্বীকার করতে হবে, তুমি আবর্জনা আর সবার মতোই মূল্যহীন। তুমি কেবল ভাগ্যের জোরে গেম থেকে বেরিয়ে এসেছো। তবে জিহুন নিয়ম মেনে খেলতে থাকে। এরপর যখন জিহুন ট্রিগার টানে, আবারও খালি চেম্বার, এর মানে জিহুন খেলা জিতে গেছে। জিহুন রিভলভারটি সেলসম্যানের হাতে ফেরত দেয়। তখন সেলসম্যান বুঝতে পারে তার পরিস্থিতি গুরুতর। জিহুন সেলসম্যানকে আগের কথা পুনরাবৃত্তি করে, নিয়ম নিয়ে কারো চিন্তা নেই, এখন তোমার কেবল একবার ট্রিগার টানা দরকার, আর তুমি এখানেই আমাকে মেরে ফেলতে পারো। তবে আমাকে একটি কথা স্বীকার করতে হবে, তুমি শুধু সেটাই করো যেটা তোমার মালিক বলে। ঘুরে দাঁড়াও, হিল করো আর তোমার লেজ ঝাঁকাও, কারণ তুমি তাদের কুকুর। এরপরও সেলসম্যান সম্মানের সাথে খেলা শেষ করতে বেছে নেয় এবং বন্দুক দিয়ে সে সেখানে নিজেকে শুট করে দেয়। জুনহো গুলির শব্দ শুনে মোটেলে দৌড়ে যায়। মোটেলে তল্লাশি করতে করতে জুনহো দেখে জিহুন সেলসম্যানের পকেট থেকে একটি বিজনেস কার্ড বের করছে। অন্যদিকে জুনহো অন্য আরেকটি ঘরে আরেকজনকে বাধা অবস্থায় খুঁজে পায়। লোকটি তখন জুনহোকে বলে যে বস 410 নম্বর রুমে আছে। জুনহো সেই রুমে ঝড়ের গতিতে ঢুকে পড়ে এবং জিনহোকে খুনের সন্দেহে উদ্ধার করার প্রস্তুতি নেয়। তবে অন্য রুমে থাকা সেই একা লোকটি জুনহোকে একটি ফায়ার এক্সটেনশন দিয়ে আঘাত করে এবং সেখানে অজ্ঞান করে দেয়। সে জিহুনকে ব্যাখ্যা করে যে তারা কখনো ব্যক্তিগতভাবে দেখা করেনি, তবে সে সেলসম্যানকে খুঁজতে তার জন্য কাজ করছিল। তার নাম ওক এবং সে জিহুনকে সম্মান করে কারণ তার বস সবসময় জিহুন সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করত। কিন্তু বস আমাকে বলেছিলেন তিনি তোমাকে কতটা বিশ্বাস করতেন, তুমি একজন সৎ মানুষ ছিলে যে স্বেচ্ছায় তার ঋণ পরিশোধ করেছিল। ওক তার বসের জন্য শোক প্রকাশ করার সময় জিহুন বিজনেস কার্ডটি পরীক্ষা করে, যা একটি ঠিকানা নির্দেশ করে। ওক যখন অপরাধের স্থান পরিষ্কার করে, জিহুন জুনহোকে বাথরুমের মিক্সারে হাতকড়া দিয়ে বেঁধে ফেলে। জিহুন স্মরণ করে যে জুনহো গেম শুরুর আগে তার বাড়িতে গিয়েছিল। জুনহো স্বীকার করে যে সে দ্বীপে অনুপ্রবেশ করেছিল এবং এমনকি জিহুনের ভাই সম্পর্কে তাকে প্রশ্ন করেছিল বিখ্যাত সেই রাতের লড়াইয়ের পর। প্লেয়ার 456, এখানে কি কোনো ব্যক্তি হ্যাঙ্গো নামে আছেন? জিহুন উত্তর দেয়, এই জায়গায় আমরা নাম ব্যবহার করি না, ওই ব্যক্তি আমি। কোহাঙ্গো আমার বড় ভাই, স্পষ্ট করে বলে জিহুন। জিহুন ব্যাখ্যা করে আমরা শুধু একটি খেলা খেলেছিলাম আর সে কেবল হেরে গেল। গেমের একজন নিয়োগকারী হিসেবে নিজেকে পরিচয় করিয়ে জিহুন জুনহোকে জানায় যে সে গেম বন্ধ করতে চায় এবং এই গেমের পেছনে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করতে চায়। জুনহো উল্লেখ করে যে সমস্ত প্রহরী সেই ব্যক্তিকে ফ্রন্টম্যান বলে ডাকে। তবে জুনহো মিথ্যে বলে দাবি করে যে সে ফ্রন্টম্যানের মুখ কখনো দেখেনি। তুমি জানো সে দেখতে কেমন? না, সে সবসময় একটি কালো মুখোশ এবং কালো রঙের পোশাক পরে থাকে। জুনহো স্বীকার করে যে সে ফ্রন্টম্যানকে হত্যা করতে চায় না, তার চূড়ান্ত লক্ষ্য হলো এই গেমের পেছনে সহযোগীদের থামানো যারা এই গেম আয়োজন করছে। তখন জুনহো জানায় তাদের পরিচিত ভিআইপি সম্পর্কে এবং সে তাদের একজনকে দেখেছে। জুনহো তার সাহায্যের প্রস্তাব দেয় এবং জিহুন অনিচ্ছা সত্ত্বেও তাকে দলে অন্তর্ভুক্ত করে নেয়। জিহুন তাদের আরেকটি কক্ষে নিয়ে যায় যেখানে সে তার টাকা রাখে। ব্যাখ্যা করে যে সে এই অর্থ দিয়ে প্রতিরোধের পরিকল্পনা করছে। তবে জুনহো এবং ওক স্পষ্ট করে জানায় যে তারা এই কাজটা টাকার জন্য করছে না। আমি টাকার জন্য এটা করছি না, আমিও না। সেই পাগল আমার বসকে মেরেছে এবং আমাকে সেটা দেখতে বাধ্য করেছে। বস কিম আমার ভাইয়ের মতো ছিল যে আমার বিয়ে পরিচালনা করেছিল। জুনহো সতর্ক করে দেয় যে দ্বীপটি সৈন্যদের দ্বারা করা পাহারায় থাকে, তাই তাদের আরো অস্ত্র দরকার হবে। তখন জিহুন তাদের তার লুকানো অস্ত্রাগার দেখায়, যা বন্দুক ও রাইফেল দিয়ে ভর্তি একটি কক্ষ। এমনকি সে মোটেলে একটি শুটিং রেঞ্জ তৈরি করেছে যাতে করে সে সেখানে অস্ত্রগুলো পরীক্ষা করতে পারে। জিহুন তাদের আরো লোক নিয়োগ করতে এবং জুনহোকে তার দৈনন্দিন চাকরি ছেড়ে মিশনে পুরোপুরি মনোনিবেশ করার পরামর্শ দেয়। দৃশ্যটি পরিবর্তন হয়ে একটি মেয়েকে দেখায় যে কিনা পার্কিং লটে একটি গাড়িতে ঘুমাচ্ছে, যা একটি অ্যামিউজমেন্ট পার্কের কাছে। একজন নিরাপত্তা রক্ষী তার জানালায় নক করে জিজ্ঞাসা করে যে সে সেখানে কি করছে। সে তাকে পরামর্শ দেয় যে পরের বার অন্য কোথাও গাড়ি পার্ক করতে। মেয়েটি একটি অ্যামিউজমেন্ট পার্কে একটি মাস্কট হিসেবে কাজ করে। তার কাজের সময় সে একটি ছোট মেয়ের কাছে ললিপপ দেয়। একটি বিরতির সময় একই ছোট মেয়ে স্টাফদের রুমে ঢুকে পড়ে, ফলে মাস্কটদের তাড়াতাড়ি তাদের মাস্ক পরে নিতে হয়। বানি মাস্কট মেয়েটির আঁকা ছবি দেখে এবং বানি মাস্কটের কবজিতে ক্ষতচিহ্ন লক্ষ্য করে। তার বাবা যখন তাকে নিতে যায় তখন মাস্কটদের একজন উল্লেখ করে যে মেয়েটি একজন চিত্রশিল্পের মেয়ে এবং তার ব্লাড ক্যান্সার হয়েছে। তার জরুরিভাবে একটি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা দরকার, কিন্তু এটির ম্যাচ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। এই কথাগুলো মাস্কট মেয়েটিকে গভীরভাবে প্রভাবিত করে। সেই সন্ধ্যায় জিহুন দূর থেকে সাংওয়ের মাকে দেখছিল। সে এখন কাংসের ছোট ভাই সুমকে বড় করছে। ছেলেটি তাকে দাদি বলে ডাকে। জিহুন স্বস্তি অনুভব করে যে ছেলেটি সঠিক যত্ন পাচ্ছে। জিহুন সে ব্রোকারের সাথে দেখা করে যে কাংসেকে তার মাকে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া আনার জন্য সাহায্য করছিল। ব্রোকার ব্যাখ্যা করে যে
কাংসের মা সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছে এবং সেখানে একটি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন তাকে সেখান থেকে নিয়ে আসা ঝুঁকিপূর্ণ। তবে আমরা নিশ্চিত হলে যে তিনি সুস্থ হয়ে উঠেছেন, আমরা সেখানে যাব এবং তাকে নিয়ে আসব। জিহুন অতিরিক্ত অর্থ প্রদান করার প্রস্তাব দেয় যাতে প্রক্রিয়াটি দ্রুত করা যায়, কিন্তু ব্রোকার তা প্রত্যাখ্যান করে। শেষবার তুমি আমাকে যথেষ্ট বেশি টাকা দিয়েছিলে। সে বলে যে সে কাংসের কাছে ঋণী এবং অতিরিক্ত অর্থ ছাড়া এটি পরিচালনা করতে চায়। ধুর, আমি তোমার উপর ভরসা করেছিলাম এবং আমি আমার টাকা এখানে এনেছিলাম যেমন তুমি বলেছিলে। এই টাকা আমি আমার নিজের জীবন ঝুঁকিতে ফেলে পেয়েছিলাম। আমি মনে করি এই টাকার উপর কাংসেও সমান একটি প্রাপ্য রাখে। অবশেষে জিহুন সাংয়ের ঠিকানা সেখান থেকে নেয়। সাংয়ের ছোট ভাই যেখানে থাকছে সেখানে রুয়ের মা আছে। যদি জিহুন সরাসরি যোগাযোগ করতে না পারে, এরপর জিহুন সেখান থেকে চলে যাওয়ার পর মাস্কট মেয়েটি ব্রোকারের কাছে আসে। আবারও তুমি। তার নাম নোইউ এবং সে উত্তর কোরিয়ায় তার মেয়েকে খুঁজছে। নোইউ জানায় যে তার মেয়ে মাত্র 1 বছর বয়সী ছিল যখন সে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসে, কারণ সে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুলি করেছিল। তার মেয়ে বাবা মা ছাড়া থেকে গিয়েছিল। বাচ্চাটি মাত্র 1 বছর বয়সী ছিল। কিভাবে সে তার বাবা মাকে ছাড়া উত্তর কোরিয়ায় বেঁচে থাকতে পারে? সে ব্রোকারকে কিছু টাকা দেয়, কিন্তু ব্রোকার সেটা গ্রহণ করতে অস্বীকার করে। সে ব্যাখ্যা করে যে সে তার মেয়েকে খুঁজতে যা যা করা সম্ভব ছিল সবকিছুই করেছে, কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি। সে নোইউকে সতর্কভাবে পরামর্শ দেয় যে তাকে এগিয়ে যেতে এবং ভুলে যাওয়ার চেষ্টা করা উচিত। এটা খুব কঠিন জানি, তোমার সন্তানকে ভুলে যাওয়ার পরামর্শ দিচ্ছি, কিন্তু এটা তোমার এখন করার মতো একমাত্র কাজ। দুঃখে নোইউ তার ভ্যানে ফিরে যায় এবং পার্কিং লটে বসে কাঁদতে থাকে। সে তার পরিবারের একটি ছবি দেখে যেখানে তার মেয়ে, সে নিজে এবং তার স্বামী রয়েছে। নিজের মানসিক যন্ত্রণা কমানোর জন্য সে ঘুমের ওষুধ খেয়ে বিয়ার পান করে। হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি এসে চুপচাপ তাকে একটি বিজনেস কার্ড দেয় এবং কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জুনহো তার ভাবির কবর জিয়ারত করতে যায়। সন্ধ্যায় জুনহো তার মায়ের সাথে ফোনে কথা বলে। সে তাকে জানায় যে যদি তার ভাই ইনহো বেঁচে থাকে তাহলে সে নিশ্চয় তার স্ত্রীর কবরের পাশে ফুল দিতে আসবে। এরপর সেই সন্ধ্যায় জুনহোর মা ইনহোকে নিয়ে তার উদ্বেগ প্রকাশ করে। সে বলে তার কোনো খবর নেই। সে স্বীকার করে যে তিনি ইনহোকে তার সৎপুত্র হওয়ার কারণে জুনহোর থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। সে মনে করেন যে ইনহো তাকে এখনো তার স্ত্রীর চিকিৎসায় সাহায্য না করার জন্য ঘৃণা করে। সে তার একটি কিডনি তোমার জীবন বাঁচানোর জন্য দিয়েছিল। তারপর যখন তোমার বোন হাসপাতালে শুয়েছিল এবং কষ্ট পাচ্ছিল, আমি কিছুই বাকি রাখতাম না তাকে বাঁচানোর জন্য, এমনকি আমার সব অঙ্গ বিক্রি করে হলেও। এটি ইনহোকে ঘুষ গ্রহণ করতে প্ররোচিত করেছিল যাতে সে তার স্ত্রীর জীবন বাঁচাতে পারে, যা পরে একটি অপরাধ হিসেবে তার মূল্য চুকাতে হয়। অন্যদিকে ছোট মেয়েটি আবার অ্যামিউজমেন্ট পার্কে ফিরে আসে, তবে এবার বানি মাস্কট তাকে উপেক্ষা করে এবং তাকে কোনো ক্যান্ডি না দিয়ে চলে যায়। জানা যায় যে নোইউ তার কাজ ছেড়েছে এবং তার সহকর্মী তার মাস্কটের পোশাক পরেছে। নোইউ পার্ক ছাড়ার সময় সে একটি অ্যাম্বুলেন্স এবং প্যারামেডিকেটদের ছোট মেয়েটিকে নিয়ে যেতে দেখে। অ্যাম্বুলেন্স চলে যাওয়ার পর সে মেয়েটির একটি টুপি মাটিতে পড়ে থাকতে দেখে তুলে নেয়। নোইউ হাসপাতালে যায় যেখানে ছোট মেয়েটিকে নিয়ে আসা হয় এবং মেয়েটির পিতা ও একজন চিকিৎসকের মধ্যে কথোপকথন হচ্ছে। যেমনটা আশা করা হয়েছিল, পিতা তার মেয়ের চিকিৎসার জন্য তীব্রভাবে অর্থের প্রয়োজন। নোইউ সুবি সুবি মেয়েটির ওয়ার্ডে ঢুকে তার হাত ধরে এবং তাকে দেখতে থাকে যে তাকে কতটা তার মেয়ের মতো লাগছিল। সে মেয়েটির টুপি রেখে দেয় এবং চুপচাপ চলে যায়। পরে নোইউ ভিজিটিং কার্ডের নম্বরে ফোন দেয়। একজন পুরুষ উত্তর দেয় এবং তাকে একটি ঠিকানা দেয়। অপরদিকে মোটেলে একজন দত্ত চিকিৎসক জিহুনের একটি দাঁত তুলে নেয় এবং সেই স্থানে একটি ফেক দাঁত প্রতিস্থাপন করে, যা একটি ট্র্যাকার ছিল। ওক জিহুনকে নতুন রিক্রুট করা মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা সবাই সাবেক সামরিক কর্মী, যার মধ্যে সাবেক মেরিন, স্পেশাল ফোর্স এবং ডুমুরি ডিমোলিশন টিমের সদস্যরা অন্তর্ভুক্ত। এরপর তারা ওই ক্লাবটি আক্রমণ করার পরিকল্পনা করেছে, যা ওই সেলসম্যানের ব্যবসায়িক কার্ডে উল্লেখ ছিল। তারা প্ল্যান করে জিহুন এবং ওক ক্লাবে প্রবেশ করবে, অন্যরা বাইরে অপেক্ষা করবে। সেখানে যাওয়ার আগে জিহুন তার মেয়েকে ফোন করে, কিন্তু সে যখন ফোনে উত্তর দেয় তখন কথা বলার সাহস হারিয়ে ফেলে। জিহুন এবং তার দল ক্লাবে পৌঁছায়। সেখানে হ্যালোইন পার্টি চলছিল। ওক একটি নিকটস্থ স্টল থেকে একটি মাছ কিনে ভিড়ে মিশে যেতে সাহায্য করে এবং তারা দুজনে ক্লাবে প্রবেশ করে। যখন জুনহো বাইরে গাড়িতে অপেক্ষা করছিল, জুনহো ক্লাবের দিকে সে রেড স্যুট পরা কিছু কর্মীকে প্রবেশ করতে দেখে। তারা ঠিক যেমনটা ছিল দ্বীপে। তখন সে তাদেরকে অনুসরণ করতে করতে তাদের পেছনে যায় এবং যখন
যখন সে ভেতরে ঢুকতে যাবে গার্ড তাকে বাধা দেয় এবং সে গার্ডকে বন্দুক দেখিয়ে সে ভেতরে প্রবেশ করে যায়। অপরদিকে স্টাফ সদস্যরা জুনহোর কাছে এসে তাকে নিয়ে চলে যায়। অন্য একজন স্টাফ সদস্য ইলেকট্রিক শকার ব্যবহার করে অচেতন করে দেয় আর জুনহো তাদের খুঁজে বের করার চেষ্টা করে। জুনহো জিহুনকে ট্র্যাক করার জন্য ইমপ্লান্ট করার ট্র্যাকার ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। জিহুন ইতিমধ্যে একটি লিমোজিনে উঠেছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। লিমোজিনের ফ্রন্টম্যান জিহুনকে একটি পিগি ব্যাংক স্পিকার দিয়ে কথা বলে। সে জিহুনকে গেমের সংগঠকদের বিরুদ্ধে লড়াই করতে বাধা দিতে চায়, খেলোয়াড়দের নিচু বলে অভিহিত করে এবং দাবি করে যে গেমটি তখনই শেষ হবে যদি সারা পৃথিবী পরিবর্তন না হয়। যখন তারা কথা বলছে, জিহুনের দল লিমোজিনটি অনুসরণ করতে থাকে। অন্যদিকে এক স্নাইপার অনুসরণকারী গাড়ির টায়ারে গুলি করে এবং জুনহোর গাড়িটি ছোট বোমা দিয়ে ধ্বংস হয়, যা একটি চাকা উড়িয়ে দেয়। ওয়াকি-টকির মাধ্যমে জুনহো জিহুনকে জানায় যে তারা এখন জিহুনকে ফলো করতে পারছে না। জিহুন লিমোজিনের চালককে গুলি করার চেষ্টা করে, কিন্তু পার্টিশন উইন্ডো গুলি প্রুফ ছিল। তুমি কি সত্যিই মনে করেছিলে এই খেলা একটি ছোট গানের সাহায্যে শেষ করতে পারবে? কোনো অন্য বিকল্প না থাকায় জিহুন প্রশ্ন করে, কিছু মুহূর্ত আগে তুমি কি আমাকে গেম থামানোর কথা বলেছিলে? তোমার ধনী বসেরা এটি পছন্দ করবে নাকি? একজন গেম বিজয়ী যে কিনা ফিরে এসেছে গেম খেলতে, এটি আরো মজাদার করবে, তাই না? পারলে আমাকে ঠেকাও, নয়তো আমাকে গেমে নিয়ে যাও। যদি তুমি এটাই চাও তবে সেটা হবে। তখন লিমুজিনের মধ্যে আবার গ্যাস নিঃসৃত করা হয়, যার কারণে জিহুন অসচেতন হয়ে পড়ে এবং পাসিং আউট করার সময় পার্টিশন উইন্ডো নিচে নামে, যেখানে ফ্রন্টম্যান ড্রাইভারের পাশের যাত্রী আসনে বসে থাকে। প্লেয়ার 456 গেমে ফিরে আসার জন্য স্বাগতম। জুনহো নিরস্ত্র না হয়ে প্ল্যান বি শুরু করে। একই সময় নইউ তার দেওয়া ঠিকানায় পৌঁছায়। সে একটি শিপিং কন্টেইনারে প্রবেশ করে যেখানে ছোট ছোট স্টল রয়েছে। সে তার নির্ধারিত স্টলে পৌঁছায়, যার নম্বর 11 দ্বারা চিহ্নিত, এবং সে একটি রেড স্যুট পরিধান করে আর সে একটি 30 উজাকার মাস্ক পরিধান করে, যা তার ভূমিকা হিসেবে মৃত্যুদণ্ডকারীর পরিচয় দেয়। রাইফেল নিয়ে গেমে প্রবেশ করে আর এখানেই দ্বিতীয় পর্বের সমাপ্তি হয়। তো এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর কারা কারা পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করছেন এটিও আমাকে জানাবেন। তো আমি চেষ্টা করব বেশি দিন আপনাদের অপেক্ষা না করানোর জন্য। খুব শীঘ্রই চেষ্টা করব পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে আসার জন্য। সো সর্বশেষে সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।